স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম দিন আসলে বাংলাদেশের যে ধরনের ব্যাটিং দেখিয়েছিল সেটার ধারাবাহিকতা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে এবং গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রীতিমতো রান পাহাড়ে চড়ছে বাংলাদেশ দল। 484 9 উইকেটে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে এবং বলাই যায় যে যেহেতু আরও একটা উইকেট রয়েছে, কালকে প্রথম সেশনের কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত অল আউট না হবে বাংলাদেশ দল ব্যাটিং করবে। আর সেই ব্যাটিংটা যদি করতে পারে 500 রান করতে আর 16 রান প্রয়োজন বাংলাদেশের। আমার কাছে মনে হয় যে সেই 16 রানটা বাংলাদেশের করার চেষ্টা করা উচিত, কারণ 500 মাইল ফলকটা যখন এই ফিগারটা প্রতিপক্ষ দল আসলে চেস করতে নামবে তখন সেটা একটা বাড়তি প্রেশার হিসেবে তাদের জন্য কাজ করবে। সবসময় স্কোরবোর্ডে যখন এই ধরনের রাউন্ড ফিগার থাকে সেটা কিন্তু প্রতিপক্ষ দলকে সবসময় চাপে ফেলে এবং যারা আসলে চেস করতে নামবেন কিংবা যে শ্রীলঙ্কান ব্যাটাররা সেটা সেই ফিগারটা যখন তারা আসলে লক্ষ্য করবেন তখন সেটা তাদের কিছুটা হলেও কিন্তু ভাবাবে। এবং ব্যাটসম্যান হিসাবে কিন্তু এখন পর্যন্ত নাহিদ রানা এবং হাসান মাহমুদ রয়েছেন। হাসান মাহমুদের ব্যাটিং করার অভ্যাস রয়েছে টেস্টে, যদিও নাহিদ রানা আসলে সেরকম নেই। হাসান মাহমুদ যদি নাহিদ রানাকে নিয়ে সেই চেষ্টাটা করেন তাহলে 500 করা আর 16 রান করা খুব বেশি কঠিন হয়তো হবে না বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের এত ভালো ব্যাটিং করার পরেও বাংলাদেশের 3 ব্যাটারকে নিয়ে বা 3 ব্যাটার আসলে নিজেরাই আফসোস করতে পারেন, একই সাথে বাংলাদেশ দলের সমর্থকরা আফসোস করতে পারেন। কারণ 148 রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনেই বলেছিলাম, প্রথম দিনের খেলা শেষে কি দারুণ ব্যাটিং করেছেন শান্ত। এই ধরনের ব্যাটিং আসলে শান্তর কাছে খুব একটা দেখা যায় না, কিংবা যেদিন তিনি আসলে খেলেন এই ধরনের ব্যাটিংটাই করে থাকেন তিনি। তো সেই জায়গাটায় 148 করে তিনি যখন আউট হলেন খুব স্বাভাবিকভাবেই তিনিও নিজেও হয়তো বা চেয়েছিলেন যে রানটা 150 হোক, কিন্তু 2 রান করতে না পারার আফসোসে শেষ পর্যন্ত তিনি আউট হয়ে গেছেন। সেই আফসোসটা তাকে পোড়াবে, একই সাথে সমর্থকদেরও নিশ্চয়ই পোড়াবে। দ্বিতীয় আফসোস যদি আমি বলি সেটা হচ্ছে লিটন দাস। অনেকদিন পর তার ব্যাটে এরকম একটা নক আসলে আমরা দেখলাম। খুব দারুণ একটা ইনিংস তিনি খেলেছেন। 123 বলে 90 করেছেন, 11টা 4 হাঁকিয়েছেন, একটা 6, এবং যতটুকু সময় ব্যাটিং করেছেন সেটা ছিল দেখার মতো। এবং আমি যতটুকু মনে করতে পারি যে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 2024-এর নভেম্বরে বাংলাদেশ যে সিরিজটা খেলেছিল এরপরে লিটনের ব্যাটে এরকম একটা ইনিংস আমরা দেখতে পেলাম। এবং এই সময়টা আসলে তিনি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন। একটা 40 রানের মতো ইনিংস তার ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে কিন্তু লিটনকে বাদ দেওয়া হয়েছিল, একাদশের বাইরে রাখা হয়েছিল। তো সেই জায়গাটায় লিটন যখন ফিরলেন, মেহেদী হাসান মিরাজ খেলতে না পারায়, মিরাজের জ্বরের কারণে, তখন লিটন সেই সুযোগটা খুব দারুণভাবে কাজে লাগালেন। 90 রানের একটা ঝকঝকে তকতকে ইনিংস খেললেন এবং মুশফিকুর রহিমের সঙ্গে 149 রানের একটা জুটি তিনি গড়েছিলেন। সেই জুটিতে কিন্তু লিটনই সবথেকে বেশি 90 রান করেছেন। মুশফিক খুব সম্ভবত 53 রানের একটা কন্ট্রিবিউশন তিনি রেখেছিলেন। তো সেই জায়গাটায় লিটনের এই ইনিংসটা সবসময়, লিটন যখন আসলে খেলেন সেটা সবসময় আসলে দর্শকদের জন্য দেখার জন্য কিংবা উপভোগের জন্য দারুণ কিছু হয়ে থাকে। তো সেই জায়গাটায় লিটন যখন আজকে ব্যাটিং করলেন, যে ধরনের ব্যাটিংটা তিনি দেখালেন, সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল। কিন্তু সেঞ্চুরির আগে ওই রকম একটা শট খেলে আউট হওয়া, প্যাডেল সুইপের মতো একটা শট এবং লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল, সেটাকে তিনি আসলে এই ধরনের শটটা খেলতে যাবেন সেটা হয়তো বা বোলারও ভাবেননি, কিংবা যেভাবে তিনি আসলে আউট হয়ে গেলেন, কিপার আসলে ব্যাটে লেগে প্যাডে লেগে তারপরে কিপার সেই বলটা ক্যাচ ধরেছেন। তো এটা হয়তো বা কিপারও কুশল মেন্ডিসও তিনিও ভাবেননি যে 90 করার পরে এই ধরনের শট খেলে তিনি আউট হবে না। লিটনের একটা সমস্যা কিন্তু অনেক আগে থেকেই, যে তিনি অনেক ভালো শুরু করেন, অনেক ভালো খেলেন, কিন্তু এমনভাবে আউট হন, এত দৃষ্টিকটুভাবে আউট হন, সেটা আসলে তার ওই ভালো, তিনি যে পুরোটা সময় আসলে ভালো ব্যাটিং করেছেন এবং 123 বল খেলেছেন, সেই 123 বলে যে এত দারুণ ব্যাটিং করেছেন সেটা কিন্তু ফিকে হয়ে যায়। এবং আজকেও তার আউটটা কিন্তু যেভাবে তিনি আসলে আউট হয়েছেন, একজন 90 কটা ব্যাটার এভাবে আউট হতে পারে না। লিটনের উচিত ছিল আর 10টা রান করে সেঞ্চুরিটা পূরণ করা, অন্তত তার সেই কনফিডেন্স বিল্ড আপের যে ব্যাপারটা রয়েছে। এবং তিনি যেহেতু দল থেকে বাদ পড়েছিলেন, দ্বিতীয় টেস্টে যখন মেহেদী হাসান মিরাজ আসবেন তখন আবার হয়তো লিটনকে বাদ দেওয়ার একটা আলোচনা হতে পারে। তো সেই জায়গাটায় তিনি যদি সেঞ্চুরিটা করতে পারতেন সেটা তার এবং নির্বাচকদের জন্য তিনি একটা বার্তা দিতে পারতেন, কিন্তু এই আজকে সেঞ্চুরিটা করে। মুশফিকুর রহিম 350 বল তিনি খেলেছেন, 163 রানে আউট হয়ে গেছেন। যদিও মুশফিক 200 করলে সেটা
আবারও দারুণ কিছু হতো, গলে পরপর 200, এবং যেমনটা এর আগে প্রথম দিন অনেকগুলো স্ট্যাট বলছিলাম যে গলে মুশফিক এত বেশি রান করেছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট কেরিয়ারে অনেক বেশি রান, শ্রীলঙ্কার মাটিতেও তার কেরিয়ারের মধ্যেই শ্রীলঙ্কার মাটিতেই সবথেকে বেশি রান দেশের বাইরে। তো সেই জায়গাটা শ্রীলঙ্কা যে তার প্রিয় মাঠ কিংবা প্রিয় ভেন্যু, শ্রীলঙ্কার সাথে খেলে যে তিনি আসলে উপভোগ করেন, রান করেন, সেটা আরও একবার প্রমাণিত হলো তার 163 রানের ইনিংসে। এবং মুশফিক আসলে 200 করা উচিত ছিল আসলে তার, কিন্তু তিনি আসলে একটা ভালো বলেই আউট হয়েছেন, লেগ বিফোরের ফাঁদে পড়ে আশিতা ফার্নান্দোর বলে তিনি আউট হয়ে গেছেন। তো মুশফিকের সেই আউটটা নিয়ে খুব বেশি বলার কিছু নেই, তবে মুশফিক 200 করলে সেটা আরেকটা মাইল ফলক হতো। এবং একটা স্ট্যাট আমি একটু আগে দেখছিলাম যে মুশফিক এই নিয়ে ষষ্ঠবারের মতো কোনো একটা ইনিংসে 300 বা তার বেশি বল খেললেন। বাংলাদেশে আর কেউ এতবার খেলেনি, জাভেদ ওমর যিনি ছিলেন তিনি খেলেছিলেন মাত্র 2বার, কিন্তু মুশফিক 6 বার 350 বল খেলেছেন। এবং এটাই প্রমাণ করে যে মুশফিক আসলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কতটা অভিজ্ঞ, কতটা স্কিলফুল একজন ব্যাটার। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসে, টেস্ট ইতিহাসে মুশফিকের মতো ব্যাটার আর আসবে কি না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোলাই যায়। যে মুশফিক যেভাবে আসলে ব্যাটিং করেন, যে মেরিটটা ধরে রেখে ব্যাটিং করেন কিংবা যে ধৈর্য নিয়ে ব্যাটিং করেন, আমরা দেখছিলাম যে সেই প্রথম দিনই তিনি যখন একদম প্রথম ঘন্টার মধ্যেই 2টা উইকেট পড়ে যায়, তারপরে আসেন, তারপরে সারাদিন খেলেছেন। আজকেও কিন্তু দীর্ঘ একটা সময়, অর্থাৎ আজকেও তিনি খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তিনি আউট হয়েছেন 140 ওভারের সময়, যেখানে দিনের খেলাই হয়েছে 151 ওভার। অর্থাৎ মোটামুটি মুশফিক কিন্তু ভালো ব্যাটিং করেছেন এবং তাকে ক্রেডিট দিতেই হয়। মুশফিক আরও একবার প্রমাণ করলেন 38 বছর বয়সে এসেও শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এমন একটা রান করে তিনি প্রমাণ করলেন যে সাদা পোশাকে আসলে তার মতো ব্যাটার হয়তো বাংলাদেশ আর পাবে কি না সেই সন্দেহটা রয়েছে। আরেকটা আফসোসের জায়গা যে জাকের আলী অনিক, নাইম হাসানরা, তাইজুল্লাহ আসলে তেমন বড় কোনো আর রান করতে পারেননি, যে কারণে বাংলাদেশ আর্লি উইকেটগুলো হারায়। 458-র পরই কিন্তু 484-র মধ্যেই 9টা উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলে। এবং তারা এই যে মাঝখানে যে ব্যাটারদের নাম বললাম, তাদের উচিত ছিল বাংলাদেশের রানটাকে 500 পর্যন্ত অন্তত নিয়ে যেতে সাহায্য করা, তাহলে হয়তো বা ডিক্লেয়ার করতেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। কিন্তু সেটা যেহেতু হয়নি, 9টা উইকেট পড়ে গেছে, আর ডিক্লেয়ারের সুযোগ নেই। এবং হয়তো কালকের দিনে কিছুটা সময় বাংলাদেশ দল ব্যাটিং করবে বা অল আউট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দল ব্যাটিং করবে। আজকে বৃষ্টির বাগড়া কিন্তু দিয়েছিল, প্রায় 29 ওভারের মতো কিন্তু খেলা হয়নি। সারাদিনে খেলা হয়েছে, গতকালকে 90 ওভার হয়েছিল, আজকে 151 ওভার, সব মিলিয়ে 61 ওভারের মতো খেলা হয়েছে। যদি বৃষ্টি না হতো সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ হয়তো 500 করে ডিক্লেয়ার দিতে পারত, শ্রীলঙ্কাও 20-25 ওভার কিংবা 15 ওভার ব্যাটিং করে ফেলতে পারত। তো সেটা যেহেতু হয়নি, বাংলাদেশ এখন লক্ষ্য থাকা উচিত 500 করে শ্রীলঙ্কাকে যত দ্রুত সম্ভব আসলে অল আউট করা যায়। এবং গলের উইকেট, শুরুতে ব্যাটিং উইকেট থাকলেও ধীরে ধীরে কিন্তু স্পিনারদের সহায়ক হয়ে ওঠে এবং তাইজুল হাসান, নাইম হাসান রয়েছেন, এই দুই স্পিনার যদি বাংলাদেশের জন্য ভালো বোলিং করতে পারেন, তাহলে যে লসটা হয়েছে বৃষ্টির কারণে 29 ওভার, সেই লসটা রিকভারি করা যেতে পারে যখন আসলে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসবে, যত দ্রুত সম্ভব তাদের উইকেটগুলো নেয়ার। এই ছিল আসলে আজকের দ্বিতীয় দিনের ম্যাচ নিয়ে আলোচনা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।